পদ্মের বাংলায় প্রথম বাজেট, বাংলায় প্রথম বিজেপি সরকারের বাজেট। আজ দুপুর 12টায় রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করবেন। আমরা জানি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই ইঙ্গিত দিয়েছেন এই বাজেট উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আমার সঙ্গে আমার দুই প্রতিনিধি রয়েছে, কথা বলবো আমার দুই প্রতিনিধির সঙ্গে। একদিকে আবির রয়েছে এবং সোমরাজ রয়েছে। প্রথমেই আমি যাব আমার প্রতিনিধির কাছে, যে এই যে প্রথম বাজেট, সেই বাজেটে ডিএ ঘোষণার কতটা সম্ভাবনা রয়েছে সোমরাজ? দেখো, মহার্ঘ ভাতা নিয়ে আজকের বাজেটে ঘোষণা থাকতে পারে, তার কারণ রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠন করছে। সেক্ষেত্রে সপ্তম বেতন কমিশন গঠন করার পর কার্যকরী প্রক্রিয়া শুরু হবার সময় অবশ্যই কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক থাকলে চলবে না। অর্থাৎ কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতা যাতে একটা সমতুল্যের কাছাকাছি পৌঁছায়, সেটাও রাজ্যের অর্থ দপ্তরকে মাথায় রাখতে হচ্ছে। আর সেই কারণেই আজকের বাজেটে, যে বাজেট নয়া সরকার প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে, সেই বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা হতে চলেছে। কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হবে তার উপর নির্ভর করবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক কতটা কমলো। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক রয়েছে 42%। অর্থাৎ এক্ষেত্রে আজকের যে পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হলো তার উপর অবশ্যই নির্ভর করবে সপ্তম বেতন কমিশন গঠনের কার্যকারিতা। আজকের এই বাজেটে সপ্তম বেতন কমিশন নিয়েও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা, বিশেষ করে তুমি দেখেছো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে সপ্তম বেতন কমিশন গঠন করা হচ্ছে। কিন্তু এই সপ্তম বেতন কমিশন কবে থেকে কাজ শুরু করবে, সপ্তম বেতন কমিশনের কে চেয়ারম্যান হবে, মনে করা হচ্ছে আজকের এই বাজেটে সেই ঘোষণাও থাকতে পারে। অর্থাৎ রাজ্য সরকারের, নয়া সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য সুখবর অবশ্যই থাকছে। আমার আরো এক প্রতিনিধি আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, প্রথম বাজেট, গ্রিন পুলিশ আশা কর্মীদের জন্য কি কোনো বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে? এখনো পর্যন্ত তাই, সেই সম্ভাবনা তো রয়েছে এবং তারা আজকে বেশ কিছু সুবিধা পেতে চলেছেন। একেবারে যারা প্রান্তিক অংশের মানুষজন যারা কাজ করেন, তাদেরকে আর্থিকভাবে স্বনির্ভরতা তৈরি করার যে প্রচেষ্টা তা রাজ্য সরকারের তরফ থেকে যে করা হবে, তেমন একটা ইঙ্গিত যখন রাজনৈতিকভাবে নির্বাচনের সময় ইস্তাহারে তারা ঘোষণা করেছিলেন। পরবর্তী সময়েও গত এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন বণিক সংস্থার সাথে বৈঠক, শিল্প সংস্থার সাথে বৈঠক বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে দাঁড়িয়ে যখন কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া হয়েছিল, তখনও ইঙ্গিত মিলছিল। এই দুই শ্রেণী বা যে দুই অংশের কথা তুমি বলছো, কেন তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে? প্রথমত, আশা কর্মীদের হাতে মস্ত কাজ, বড় কাজ থাকে, তাদেরকে একটা বড় অংশের দায়িত্ব তাদেরকে সামলাতে হয়। সেই দায়িত্ব সামলানোর ক্ষেত্রে তাদেরকে যে পরিমাণ তাদের আর্থিক স্বনির্ভরতার জায়গা তৈরি করা উচিত ছিল বলে মনে হয়, সেটা তারা পাননি, এমন অভিযোগ হয়েছে। এবং তুমি দেখেছো যে গত 1.5 থেকে 2 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে তারা তাদের দাবি দাওয়া পূরণ না হওয়ার ভিত্তিতে তারা আন্দোলন পর্যন্ত চালিয়েছেন। তবে একেবারে সমাজের বিভিন্ন অংশে কাজ করার ক্ষেত্রে আশা কর্মীদের কাজের যে ভূমিকা, সেটা অত্যন্ত গুরুত্ব থাকে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে সাম্মানিক যে বৃদ্ধি, তা আজকে ঘোষণা হতে চলেছে বাজেটে, এমনটাই সূত্রের খবর। দ্বিতীয়ত হচ্ছে যে অবশ্যই পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভাগ থাকে, তাদের বিভিন্ন ভাগ থাকে, বিভিন্ন স্তরে দাঁড়িয়ে তারা কাজ করে থাকেন। কিন্তু যারা ভিলেজ বা গ্রিন পুলিশ যারা হন, তাদেরও কাজের পরিধি অনেকটা বেশি বিস্তৃত হয়েছে এবং একেবারে প্রথম স্তরের যে রিপোর্ট, যে তথ্য সংগ্রহ করা, সেই তথ্য সংগ্রহ করে প্রশাসনের কাছে যে পাঠানোর যে কাজ, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের অত্যন্ত গুরুত্ব রয়েছে। ফলে তাদের তরফ থেকেও প্রকাশ্যে না বললেও বিভিন্ন সময় জুড়ে তারা যে দাবি সনদ পাঠিয়েছিল এবং সামাজিক ক্ষেত্র তাদের যে দাবি, সেটা প্রতিষ্ঠা পাচ্ছিল যে তাদেরও যে সাম্মানিক যে বৃদ্ধি, সেটা করাটা প্রয়োজন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের যে কাজের পরিধি, সেই পরিধির কথা মাথায় রেখে সেটাও আজকে বাজেটের ক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, সেটাও বাজেট বইতে ঘোষণায় থাকবে, এমনটাই সূত্রের খবর। সঙ্গে থাকো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, আমরা দেখেছিলাম যে বাজেট পেশের আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে এই বাজেটে উন্নয়ন, একদিকে কর্মসংস্থান এবং পরিকাঠামোয় বাড়তি গুরুত্ব দেওয়া হবে। তার মানে আমরা আশা করতেই পারি যে পরিকাঠামো উন্নয়নেও একাধিক প্রকল্প ঘোষণার সম্ভাবনা রয়েছে। একদমই, দেখো, নয়া সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে ফোকাসই হতে চলেছে শিল্প, কৃষি এবং কর্মসংস্থান। অবশ্যই সেক্ষেত্রে পরিকাঠামো খাতে বিপুল বরাদ্দ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রাজ্যে কার্যকর হচ্ছে। এই কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি রয়েছে তা দ্রুত
কার্যকরী করার জন্য এই প্রকল্পগুলিতে বিপুল বাজেট বরাদ্দ হতে চলেছে। এটা যেমন একদিকে এবারের বাজেটে হতে চলেছে, তেমনি শিল্প নিয়েও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হতে চলেছে। অবশ্যই নয়া শিল্প তালুক রাজ্যে আরও গড়ে উঠতে চলেছে এবং সেই সংক্রান্ত প্রস্তাবও আজকের এই বাজেটে গড়ে দেওয়া হতে পারে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি কর্মসংস্থান নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা। তুমি দেখেছিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম যে মন্ত্রিসভার বৈঠক হয়েছিল, সেই প্রথম মন্ত্রিসভার বৈঠকে কর্মসংস্থান নিয়ে তিনি জানিয়েছিলেন যে রাজ্য সরকার নয়া নিয়োগ নীতি তৈরি করবে। আজকের যে বাজেট পেশ করা হবে সেখানে নয়া নিয়োগ নীতি সম্পর্কে বিস্তারিত ঘোষণা থাকতে পারে। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন যে দফতরগুলি রয়েছে সেই দফতরগুলিতে শূন্যপদ কত রয়েছে এবং সেই শূন্যপদ কতদিনের মধ্যে পূরণ করা হবে, কারা নিয়োগ করবে, বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে আজকের এই বাজেটে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। পাশাপাশি যেটা আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা হচ্ছে যে অবশ্যই পরিকাঠামো খাতে যে বৃদ্ধির কথা তুমি বলছিলে, এই যে পরিকাঠামো সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ আজকের এই বাজেটে রাখা হতে পারে। তুমি দেখেছো ইতিমধ্যেই নীতি আয়োগের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বিশেষ প্রস্তাব রেখেছেন, তেমনটাই সূত্র মারফত খবর। উত্তরবঙ্গ এইমস সহ আইআইএম অর্থাৎ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেমন পেতে চলেছে, তেমনি মেডিকেল কলেজেও অর্থাৎ মেডিকেল স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা একাধিক খাতে উত্তরবঙ্গের জন্য বিশেষ ঘোষণা আজকের এই বাজেটে থাকতে চলেছে। সব মিলিয়ে আজকের যে পূর্ণাঙ্গ বাজেট নয়া সরকার পেশ করতে চলেছে সেখানে শিল্প, কৃষি, কর্মসংস্থান এই তিন বিষয় গুরুত্বপূর্ণ ফোকাস রাখা হচ্ছে, তেমনটাই সূত্র মারফত খবর। বেশ সম্রাজ। বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঠিক দুপুর 12টায় বাজেট পেশ করবেন। কনভয় ছাড়াই বিধানসভার পথে অর্থমন্ত্রী। আর ঠিক বেরোনোর সময় কি জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শোনাবো। না, এত যে ঋণ রয়েছে সেই ঋণের একেবারে বোঝা আপনাদের সেগুলো তুমি বাজেট স্পিচেই দেখো। এগুলো বাজেট পেশ করার আগে বলাটা শোচনীয় নয়। এটা পার্লামেন্টারি একটা প্রসিডিয়ার আছে, সেগুলো দিতে ঠিক বাজেটের সময়ই বলতে হয়। এখন এইটাই দেখালাম, এর ভেতরে কি আছে এটা পরে। সবটাই নতুন বার্তা, অনেকটাই নতুন বার্তা। কিছুটা সব জিনিস তো আর নতুন হয় না, কিন্তু কিছুটা পুরনো আছে। তো এটার মধ্যে অনেকটাই কন্টিনিউটিও আছে, অনেকটা বদলাও আছে। দুটোই মিশিয়ে আমরা সামনের দিনে চলবো। পালা বদলে প্রত্যাশা। তৃণমূল আমলে শিল্প খরা, ভারী শিল্প আসেনি রাজ্যে। আজ প্রত্যাশার বাজেট। বাংলা চাইছে শিল্প, বাংলা চাইছে কর্মসংস্থান। এই বাজেট অধিবেশনে শ্রমিকদের কথা ভেবে এবং দিনমজুরদের কথা ভেবে নতুন নতুন কর্মক্ষম তৈরি করা হোক, এখানে অর্থ বরাদ্দ করা হোক, নতুন কলকারখানায় বিষয়টা ভাবা হোক। কারখানা হোক, যাতে কোনো কাজকর্ম আমরা পাই, বাইরে যাতে না যেতে। আমরা তো বাইরেই থাকি সবসময়। কোথায় গিয়ে কাজ করেন? চেন্নাইতে করি, ব্যাঙ্গালোর করি। চাইছি কোনো কলকারখানা হলে যাতে পারবেন আমরা কোনো কাজ করতে পারি যে আমাদের জন্য এলাকায়। শ্রমিকদের জন্য নিজের এরিয়ায় কাজের ব্যবস্থা থাকলে বাইরে যাবে না, পেটের জন্যই তো সব কিছু করতে রয়েছে। নিজের এরিয়ার মধ্যে কাজ পেলে তো আর বাইরে যেতে চাইবে না কেউই। এই মুহূর্তে বিধাননগর দক্ষিণ থানার দিকে নজর রাখবো। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মেসিকান্ডে ফের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হাজিরা। আমরা দেখেছিলাম যে 3বার হাজিরা এড়িয়েছিলেন। গত বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন, যেখানে প্রায় 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আজ ফের মেসিকান্ডে অরূপ বিশ্বাসের হাজিরা। এখনো পর্যন্ত কি আপডেট, জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে কিনা জানাবে অনুপ রয়েছে আমার সঙ্গে।
মৃত্তিকাণ্ডে ইতিমধ্যেই অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে এবং দ্বিতীয়বার তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন। এর আগে গত 18 তারিখে তাকে 3.5 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং সেই জিজ্ঞাসাবাদে একাধিক বয়ানে কিন্তু অসঙ্গতি ছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে বলা হয় বেশ কিছু নথি বা ডকুমেন্টস নিয়ে যেতে হাজিরা দেন এবং তার বিরুদ্ধে শতদ্র দত্ত যে অভিযোগ করেছিল 22,000 টিকিট কালোবাজারি করেছিলেন এবং ভয় দেখিয়ে জোর করে তিনি ক্রীড়ামন্ত্রী ছিলেন, সেই কারণে প্রভাব দেখিয়ে তার থেকে জোর করে টিকিট নেওয়া হয়েছিল এবং সেই টিকিট তিনি কালোবাজারি করেছিলেন। দ্বিতীয়ত হচ্ছে বলা হচ্ছে যে মাঠে যে 3 জন ফটোগ্রাফার থাকবে সেক্ষেত্রে কিন্তু 3 জনের অধিক ফটোগ্রাফার ছিল এবং যে ফটোগ্রাফাররা ছিল তারা প্রত্যেকেই অরূপ বিশ্বাসের সঙ্গে মেসির এবং অরূপ বিশ্বাসের সঙ্গে তার পরিবারের এই ছবি তুলেছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা যায় সেই সমস্ত ছবি যেমন দেখা হয়েছিল এবং পরবর্তী লক্ষ্য করা যায় যে সেই ছবি সেই সমস্ত ফটোগ্রাফাররা অরূপ বিশ্বাসের হোয়াটসঅ্যাপে পর্যন্ত পাঠিয়েছিল এবং এই সমস্ত একাধিক বিষয় নিয়ে যেমন জিজ্ঞাসাবাদ এবং তার যে দেহরক্ষী যারা ছিলেন তারা মাঠের মধ্যে জোর করে প্রবেশ করানো হয়েছিল। কিন্তু যেটা নিয়ম ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি শুধুমাত্র মাঠে প্রবেশ করবেন। অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তার কোনো কিন্তু মাঠে প্রবেশ করার কোনো রকম পাস ছিল না। তারপরে তিনি কি করে প্রবেশ করলেন, একাধিক ফটোগ্রাফার প্রবেশ করালেন, অন্যদিকে তার যে নিরাপত্তা রক্ষী তাদেরকে কি করে মাঠে ঢোকালেন। এরপরেই কিন্তু গোটা যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই তাকে 3 জন আধিকারিক যে বিধাননগর দক্ষিণ থানার, তারা এই মুহূর্তে অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করছে। এর আগে অরূপ বিশ্বাসকে বারবার যখন ধরা হয়েছিল তিনি কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল 18ই জুন তিনি হাজিরা দিলেন এবং সেদিনকে এক কথায় বক্তব্য একাধিক অসঙ্গতি পাওয়ার কারণে আবার তাকে আজকে তলব করা হয়েছে নির্ধারিত সময়ের আগে তিনি এসে পৌঁছন এবং ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করা হয়েছে। বেশ। গত শুক্রবার আমরা দেখেছিলাম যে তৃণমূলের 3 অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল এবং যেখানে 440 কোটি টাকা ছিল, বা সেই 3 অ্যাকাউন্ট খুলতে হাইকোর্টে মমতা তৃণমূল, ডেবিট ফ্রিজ খুলতে হাইকোর্টে মমতা তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আবেদন। আরো জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো 440 কোটি টাকা, তাতে কতগুলো শূন্য হয়, পশ্চিমবঙ্গের কতজন মানুষ এক নিঃশ্বাসে তা বলতে পারবেন তা নিয়ে আমার নিজের সন্দেহ আছে। এই 440 কোটি টাকা একটি রাজনৈতিক দলের, যেটা শুক্রবার দিন 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ, এবং এই 440 কোটি টাকা একটি রাজনৈতিক দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজ তড়িঘড়ি সকালেই 10:30 কিছু সময় পরেই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী ঈশ্বর দত্ত, যিনি প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল রাজ্যের, তিনি দৃষ্টি আকর্ষণ করে বিষয়টির গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন বিচারপতিকে এবং ওই অ্যাকাউন্ট ফ্রিজ বা ডেবিট ফ্রিজ সেটাকে খোলার জন্য তিনি আবেদন রাখেন এবং সেই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সরাসরি তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে প্রশ্ন ছিল, এক্ষেত্রে পুলিশের করণীয় কি, আদালতের করণীয় কি। এক্ষেত্রে কিশোর দত্ত, তৃণমূলের আইনজীবী, তিনি জানান যে পুলিশের ডিরেকশনে, অর্থাৎ পুলিশ নির্দেশ দেওয়ার কারণেই তাদের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে। এই অবস্থায় ওই যে অভিযোগ পুলিশের কাছে জমা পড়েছে তার ভিত্তিতে তাদের 3টি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেল, এই অ্যালিগেশনটাই ভেগ, তারা আদালতে প্রমাণ করে দিতে পারবে। জরুরি মামলার অনুমতি দিন, সম্ভব হলে আজই মামলাটি শুনানির জন্য নিন। বিচারপতি সৌগত ভট্টাচার্য সবকিছু বিবেচনা করার পর তিনি জানিয়েছেন মামলা দায়ের করতে পারে তৃণমূল কংগ্রেস, তবে জরুরি ভিত্তিতে আজই মামলা শুনানি রাখছে না, কাল মঙ্গলবারও শুনানি হবে না, বুধবার দিন এই মামলা শুনানি হবে। সব মিলিয়ে কয়েকদিন আগে 12 তারিখ জুন মাসে অরূপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ প্রাক্তন, তিনি প্রথম বেড়ালের গলায় গন্ডাটা বাঁধেন এবং তিনি অভিযোগ করেন 3টি অ্যাকাউন্ট নিয়ে। তিনি বলেন যে ধরনের বিষয় সামনে আসছে, বেসরকারি বিধায়কদের বিষয়টি আসছে, তাতে তিনি এই 3টি ব্যাংকের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার জন্য তিনি চিঠি দেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ট্রেজারার, তিনি প্রাক্তন রাজ্যের মন্ত্রী, তারপরই বিরোধী ব্লক থেকে বেসুরো বিধায়কতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে বেশ কয়েকজন বিধায়ক তারা নির্দিষ্টভাবে অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই প্রায় 440 কোটি টাকা যে 3টে অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটি ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ, সেটা জানিয়েও দেওয়া হয়। তাই তড়িঘড়ি এক কলকাতা হাইকোর্টে মামলা করলো তৃণমূল কংগ্রেস। জরুরি শুনানি আবেদন তবে মঞ্জুর করতে পারলো না, বুধবার দিন তাদের আবেদনের শুনানি হবে। বেশ।